আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উম, গণিত আজকে থেকে পড়ানো শুরু হবে। একদম বেসিক থেকে তোমাদের যারা লাইভটা দেখছো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তো গণিতকে যারা ভয় পাও তারা এই ক্লাসটা দেখলে অনেক উপকৃত হবে। অবশ্যই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। গণিতের সর্বপ্রথম যে অধ্যায়টা রয়েছে আমাদের, অধ্যায়টার নাম হলো বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বারস। বাস্তব সংখ্যা কি অর্থাৎ বাস্তব জগতে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকেই বাস্তব সংখ্যা বলা হয়। আসলে তোমাদের একটু সাধারণ ধারণা দিই। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। ওকে, তো এরপরে দেখো, প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন। ঠিক আছে, দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের বলে মনে করা হয়। আবার তারাই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলদ সংখ্যার প্রবর্তন করেন। খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরাও জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলদ সংখ্যা, বিশেষ করে 2 এর বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তো এইটুকুই ছিল আমাদের মোটামুটি বাস্তব সংখ্যা সম্পর্কে একটা ধারণা। আশা করি তোমরা এতটুকু তোমাদের বইয়েও আছে। জাস্ট আমি তোমরা কখনো তো রিডিং পড়ো না, তো জাস্ট সংখ্যাটা কিভাবে আসছে, বাস্তব সংখ্যাটা কিভাবে উৎপত্তি হয়েছে, কারা ছিল শুরুতে, কারা ছিল, হ্যাঁ, প্রয়োজনীয়তাটা কি, এইটা তোমাদের আসলে জানানো হলো। তো এখন আমরা পড়ব, সবাই মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তোমাদের এই যে ফর্মুলা, মানে এই যে পৃষ্ঠা নাম্বার 2, এগুলো যদি তোমরা না বুঝো, না পারো, তাহলে তোমরা কিন্তু এই অধ্যায়ে পারবে না অঙ্কগুলো। ওকে, তো প্রথমত দেখো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাটা কি দেখো, 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড কি, যে সংখ্যাটাকে, মানে ধরো এই সংখ্যাটার কিন্তু ভগ্নাংশ নেই, মানে দুইটা অংশ নেই আর কি। দেখো এই যে 1 লেখা, 1 এর কি দুইটা অংশ আছে? না, 1 তো 1ই, তাই না? 2 এর কিন্তু দুইটা অংশ নেই, 2 একটাই, তো এইটা হলো অখণ্ড বলা হয়। এবার দেখো 2 3 5 7 ডট ডট ইত্যাদি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি দেখো, অর্থাৎ যে সংখ্যাকে বিভাজন করা যায় না, হ্যাঁ, 1 এবং ওই সংখ্যা ছাড়া বিভাজন করা যাবে না বা ভাগ করা যাবে না। দেখো 2কে 1 দিয়ে এবং 2 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে করা যায় না। 3কে 3 এবং 1 দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে করা যাবে না। তাই এগুলো হলো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হলো যেগুলো কি
এক এবং ওই সংখ্যা ছাড়া সকল সংখ্যা দিয়ে, মানে অন্য অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যাবে। যেমন 4কে দেখো তুমি, 4কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, আবার 4কে 4 দিয়েও কিন্তু ভাগ করা যাবে। তাহলে তাহলে এটা কি যৌগিক সংখ্যা হলো। 6কে আমরা দেখি, 6কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটা যৌগিক সংখ্যা। বুঝতে পারছো অবশ্যই। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু হলো 1। এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। বুঝতে পারছো, মানে গসাগু হতে হবে 1। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক। এখন 6 এবং 35 এর সহমৌলিক কেন বলো তো? এদের গসাগু হলো 1। হ্যাঁ, আশা করি তোমরা গসাগু, লসাগু এগুলো 3, 4, 5 এই ক্লাসগুলো শেখানো হয়। ঠিক আছে, তাহলে দেখো, তারপরে তোমাদের আরেকটু বেসিক ক্লিয়ার করে দিই। দেখো সহমৌলিক ব্যাপারটা যদি না বুঝে থাকো আবার একটু দেখিয়ে দিচ্ছি। সহমৌলিক তোমাদের কিন্তু এটা এমসিকিউতে কিন্তু আসবে। সহমৌলিক বিষয়টা কি দেখো, অর্থাৎ তুমি দুইটা সংখ্যা নিবা। হ্যাঁ, দুইটা সংখ্যা নেয়ার পরে তাদের গসাগু করবা। যদি গসাগু 1 হয় তাহলেই তারা পরস্পর সহমৌলিক হবে। বুঝতে পারছো? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো দেখো তো, তুমি দুটি সংখ্যা নিবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা একটু উদাহরণ দিয়ে যদি দেখাই, দেখো 6 এবং 35 এদের গসাগু কত? তাহলে দেখো 6কে আমরা যদি ভাঙাই তাহলে কি কি পাওয়া যায় বলো তো? 6কে কি কি দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, কি কি দিয়ে ভাগ করা যাবে 6কে বলো? ধরো 6 ইজ ইকাল টু 1 গুণ 6, আবার 2 গুণ 3, 6 পাওয়া যায়, তাই না? এবং 35কে দেখো, 1 গুণ 35, 5 গুণ 7, 5 7 35। দেখো তো আর কি করা যায় না। তাহলে এদের গসাগু কি, যেটা মিল আছে তাইলে দেখো তো, এই যে 1 2 3 6, 1 5 7 35, তাহলে এর মধ্যে মিল কোনটা দেখো তো? শুধুমাত্র কিন্তু 1-এরই মিল আছে, আর কোনো সংখ্যার কিন্তু কোনো মিল নেই। দেখছো তাহলে? তাহলে আমরা বলতে পারি এর গসাগু কত? 1। সুতরাং 6 ও 35 পরস্পরের সহমৌলিক। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো তোমরা যারা ক্লাসটি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন জায়গা থেকে দেখছো, এবং অবশ্যই লাইভটি শেয়ার করে দেবে যাতে করে যারা গণিতে দুর্বল, হ্যাঁ, তারা এই ক্লাসটা দেখে অনেক উপকৃত হবে। আমি চাই সবাই দেখো, কারণ তোমরা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টও আছো যারা এই জিনিসগুলো তোমরা জানো না, যার জন্য গণিতের এমসিকিউতে তোমরা নাম্বারগুলো অনেক কম পাও। হ্যাঁ, তো অবশ্যই তোমরা শুরু থেকে ক্লাসটি দেখবে।
ওকে। এখন দেখো পূর্ণ সংখ্যা কাকে বলে। এবার আসো পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো দেখো পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক। ধনাত্মক মানে কি, +1 +2 +3, হ্যাঁ, এগুলো হলো ধনাত্মক সংখ্যা। এবং ঋণাত্মক মানে কি, দেখো -1 -2 -3 হলো ঋণাত্মক সংখ্যা। অখণ্ড মানে আমরা আগেই বুঝিয়েছি, অখণ্ড মানে কোনো অংশ থাকবে না, একটাই অংশ থাকবে। সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আশা করি বুঝতে পারছো। পূর্ণ সংখ্যার মধ্যে কি পরীক্ষা এমসিকিউতে আসতে পারে শূন্য কি পূর্ণ সংখ্যা? তো তোমরা তো যদি জেনে থাকো তাহলে তো বলবে হ্যাঁ পূর্ণ সংখ্যা। আর যারা জানবে না তারা তো দিতে পারবে না, তাই না? দিলেও আন্দাজে দিতে পারবে। তো সেক্ষেত্রে জানতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা কি পাইলাম? পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ দেখো এই যে একটু আগে বললাম, হ্যাঁ, এগুলো হলো কি পূর্ণ সংখ্যা। এখন যদি তোমাকে বলা হয় শূন্য কি পূর্ণ সংখ্যা? অবশ্যই শূন্য পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আসো ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যাটা সম্পর্কে আমরা বলি। ভগ্নাংশটা কি, দেখো p/q আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। p/q আকার মানে কি? আসলে p/q আকারের জায়গায় তুমি অন্য কিছু দিতে পারবা, অর্থাৎ w/t দিলাম আমি, m/n দিলাম, তাতে কোনো ফ্যাক্ট না। বিষয়টা হলো এখানে একটা সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে, এভাবে যদি থাকে সেটাই হলো কি ভগ্নাংশ সংখ্যা। বুঝতে পারছো? কিন্তু এখানে একটা শর্ত আছে, যেখানে q নট ইজ ইকাল টু 0, অর্থাৎ q কোনো দিনও 0 হতে পারবে না, এবং q1ও কিন্তু মানে q এর সমান 0 হতে পারবে না, এবং q এর সমান 1ও হতে পারবে না। q এর যে তুমি মানটা ধরবা এটা কোনো দিনও 1 এর সমান হতে পারবে না, আবার 0 এর সমান হতে পারবে না, অন্য যে কোনো সংখ্যা হতে পারে। বুঝতে পারছো? তাহলে এরকম একটা এমসিকিউ আসতে পারে, নিচের কোন সংখ্যাগুলো ভগ্নাংশ সংখ্যা নির্দেশক, এটা দিতে পারে। এগুলো দিয়ে অন্য কিছু দিল, ধরো q নট ইজ ইকাল টু 2 দিল, q নট ইজ ইকাল টু 4 দিল, q নট ইজ ইকাল টু 1 দিল, q নট ইজ ইকাল টু 0 দিল। তাহলে তো কোনটা হবে বলো তো? q নট ইজ ইকাল টু 0। এখন তোমার তো এই বিষয়টা বেসিকটা জানতে হবে, তাহলে তুমি এমসিকিউ কোনো দিন পারবে না। কোনো দিন পারবে না তোমরা এই বেসিক না জানলে। এবার আসো, এবং q দ্বারা p নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য থাকবে না, হ্যাঁ, মানে ভাঙানো অংশটা শেষে বিভাজ্য থাকবে না, অর্থাৎ ভাগ করার পরে শেষে যে কিছু অংশ অবশিষ্ট থাকে সেটা থাকতে পারবে না। দেখো যেমন 1/2, 3/2, -5/3, 4/6 ইত্যাদি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। কোনো সাধারণ ভগ্নাংশ p/q এর ক্ষেত্রে p লেস দ্যান q, অর্থাৎ দেখো p এর চেয়ে q বড়, তাই না? p এর চেয়ে কি q বড় হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ, এবং q এর চেয়ে p বড় হলে ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে একটু ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করো। তুমি ধরো কিভাবে এটা বুঝবা, বড় ছোট অ্যাকচুয়ালি কি? তাহলে দেখো তুমি এখানে জানলা যে দুইটা থিম জানলা p/q, হ্যাঁ, তো এর মধ্যে আবার একটা শর্ত দিছে। তোমাকে যদি একটা উত্তর দেওয়া হয়, তোমাকে বলো তো যে 1/2 সংখ্যাটা ইজ ইকাল টু কি, প্রকৃত নাকি অপ্রকৃত? অপ্রকৃত কোনটা বলতে পারো তুমি? তো তোমার জানতে হবে না অবশ্যই। যদি নিচেরটা কি বলছে দেখো, শর্ত কি তোমার, যদি এই যে তোমার এখানে নিচের অংশটা বড় হয়, নিচেরটা যদি বড় থাকে, তো দুঃখিত লাইভটি কেটে যাওয়ার জন্য।
নেটওয়ার্কের সমস্যার জন্য। এখন আমরা দেখব মূলদ সংখ্যা। তো দেখো মূলদ সংখ্যা কি? রেশনাল নাম্বার। পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু 0, অর্থাৎ কিউ এর মান কোনোদিনও 0 এর সমান হতে পারবে না। যেমন 3/1, হ্যাঁ, ইজিক্যাল টু কত হবে? 3। 11 ডিভাইডেড 2, 5.5। আবার 5 ডিভাইডেড 3 ইজিক্যাল টু 1.666, এভাবে আসবে। তো এইখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো দেখো এইটা যদি ভগ্নাংশ কিন্তু আছে, হ্যাঁ, ভগ্নাংশ থাকলেও যদি আমাদের 11/2, দেখো তো 5.5, এখানে আর কোনো সংখ্যা আসে নাই, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যাই হবে। আবার দেখো 5/3, দেখো তো এটা কি কি আসছে? এইরকম আসছে না? 1.66666 এভাবে আসছে না? যদি এইভাবে আসতে থাকে, একই সংখ্যা বারবার আসতেছে, হ্যাঁ, যদি এরকম হয় তাহলে সেটাও কিন্তু মূলদ সংখ্যা। যদি একই সংখ্যা বারবার আসতে থাকে সেটা কিন্তু মূলদ সংখ্যা হবে। বুঝতে পারছো? 9/8, দেখো তো। আচ্ছা, আমরা আর একটা টেস্ট করি। ধরো কি টেস্ট করব? ধরো √3, এটা দেখো একই সংখ্যা কিন্তু বারবার আসতেছে না, এখানে কিন্তু ব্যতিক্রম আসতেছে, অর্থাৎ 1.7320508 এরকম ব্যতিক্রম সংখ্যাগুলো কিন্তু আসতেছে, তাই না? তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা হবে না। বুঝতে পারছো? তো আরও আমরা সামনে জানতে পারবো পৌনঃপুনিকের ব্যাপারে। যদি ধরো এরকম আসে, বারবার একই সংখ্যা আসে, হ্যাঁ, যদি কি বারবার একই সংখ্যা যদি বারবার আসে, সেটা কিন্তু পৌনঃপুনিক চিহ্ন দিয়ে বোঝানো হয়। অর্থাৎ যদি তোমার এটা এই যে 5/3 ইজিক্যাল টু 1.6666666 এভাবে কিন্তু আসতেছে, তো এইটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি 1.6 পৌনঃপুনিক। তাহলে এটা কি সংখ্যা বলো তো? এটা কিন্তু একটি মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। যদি একই সংখ্যা বারবার না আসে তাহলে কিন্তু সেটা মূলদ হবে না। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আরেকটু দেখো যে কোনো, অর্থাৎ যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়। সহমৌলিক আমরা আগেই বুঝিয়ে ফেলছি। এটা সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। দেখো এখানে সুন্দর একটা কথা, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই কিন্তু মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি 1 2 3 4 এগুলো পূর্ণ সংখ্যা, ও ভগ্নাংশই কিন্তু মূলদ সংখ্যা। এবার আসো অমূলদ সংখ্যা। দেখো অমূলদ সংখ্যাটা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইজিক্যাল টু 0, অর্থাৎ q এর মান 0 এর সমান হতে পারবে না, সেই সংখ্যাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। এখন তোমাকে যদি দেখো অমূলদ সংখ্যা কি, তো আমি কিন্তু অলরেডি শিখেছি। দেখো এখন তোমাকে যদি এরকম একটা সংখ্যা দেই, তুমি তো অবশ্যই পারবে। তাহলে বলো তো যে √2 ইজিক্যাল টু মূলদ আর অমূলদ, কোনটা হবে? কোনটা হবে বলো? এই √2 মূলদ না অমূলদ, কোনটা? হ্যাঁ বলো তো কোনটা হবে? তাহলে তুমি আগে কি করবা? এই যে দেখো √2 ক্যালকুলেটর নিয়ে দেখবা যে √2 ইজিক্যাল টু, দেখো একই সংখ্যা কি বারবার আসতেছে না, তাহলে কি এটা অমূলদ সংখ্যা, তাই না? বলো তো অমূলদ সংখ্যা। আমরা কিন্তু শিখেছি একই সংখ্যা বারবার আসলে সেটা মূলদ সংখ্যা, হ্যাঁ, আর যদি একই সংখ্যা বারবার না আসে সেটা অমূলদ সংখ্যা।
তাহলে √2 যদি আমরা করি 1.414213562 ডট 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 আরও আসবে, তাহলে অবশ্যই কিন্তু এটা অমূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো মূলদ অমূলদ সংখ্যা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের আরও এখানে উদাহরণ আছে, তোমরা চাইলে দেখতে পারো। ধরো √5/2, হ্যাঁ √5/2 এটা কি? তাহলে দেখো তো এটা কি মূলদ না অমূলদ? তোমরা অবশ্যই বলবে এটা অমূলদ সংখ্যা, কারণ একই সংখ্যা বারবার আসতেছে না, তাহলে এটা অমূলদ সংখ্যা। ভেরি গুড, তোমরা অনেকেই বুঝতে পেরেছো আশা করি আমি। এবার আসো এখানে আরেকটুগুলো আছে, দেখো কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবেও প্রকাশ করা যায়, নয় আকারের না। এরপরটা দেখো দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যাটা কি? দেখো মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে, মূলদ এবং অমূলদ সংখ্যা কিন্তু আমরা মূলদ অমূলদ কিন্তু আগে শিখেছি। এই সংখ্যাকে যদি তুমি দশমিক দিয়ে প্রকাশ করো, একে দশমিক ভগ্নাংশ বলে। ক্লিয়ার? তাহলে দেখো তো 3 = 3.0, তাহলে এটা কি দশমিক ভগ্নাংশ। 5/2 2.5 দশমিক ভগ্নাংশ, এগুলো কিন্তু দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? তাহলে এবার দেখো, এবার তো √3 = 1.732 ডট 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 ইত্যাদি কিন্তু দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, বলতে পারো সসীম মানে কি? হ্যাঁ, সসীম কথার অর্থ কি বলতে পারো? একটা নির্দিষ্ট মান পর্যন্ত। বুঝতে পারছো? তাহলে আরও একটু ক্লিয়ার করি, দেখো আচ্ছা এখানে আমরা আরেকটু ক্লিয়ার করব তোমাদের। দেখো এখানে কি যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা, কি বললাম? দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, অসীম হলে এদেরকে অসীম। উদাহরণটা আমরা কি দিতে পারি বলো তো? তাহলে 0.52, 3.4152, তাহলে এটা কি বলো তো? একটা নির্দিষ্ট পর্যন্ত আছে না? আর কোনো কিছু আছে? দেখো তো এখানে আর আছে, এখানে আরও কি আছে? যেহেতু আর নাই, তাহলে এগুলোকে কি বলা হয়? সসীম দশমিক না এখানে। তাহলে যেহেতু এটা আরও আছে, তাহলে এটা অসীম। এটা কি হবে? অসীম দশমিক ভগ্নাংশ। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো, হ্যাঁ, যে অসীম দশমিক ভগ্নাংশ। পরের ক্লাসটা আরও জমজমাট হবে তোমাদের। এভাবে কিন্তু প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা লাইন বাই লাইন এবং প্রত্যেকটা অঙ্ক আমি একাধিক নিয়মে করিয়ে দেব। গণিত ছাড়া জীবন হলো ছন্ন ছাড়া। সবাইকে পরের ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ।